ধরা যাক একটা সাধারণ দিনের শুরু। সকালে ঘুম থেকে উঠে খবরের কাগজে বা সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করতে করতে চোখে পড়ল উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বিশ্বের সবচেয়ে আবেদনময়ী পুরুষ হিসেবে নির্বাচিত হয়েছেন। আরে, এটা তো শুনেই মনে হবে নির্ঘাত কোনো মিম বা সস্তা জোকস। একদম। একটু হেসে হয়তো সবাই অন্য খবরে চলে যাবে, কিন্তু পরিস্থিতিটা একটু অন্যরকম ভাবা যাক। কি হবে যদি বিশ্বের অন্যতম বৃহৎ এবং প্রভাবশালী একটি দেশের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এই খবরটিকে একেবারে সিরিয়াস ব্রেকিং নিউজ হিসেবে তাদের প্রধান পাতায় ছাপিয়ে দেয়? বাপরে, শুনতে অবিশ্বাস্য মনে হলো ২০১২ সালে চীনের একটি প্রতিষ্ঠিত সংবাদ মাধ্যম ঠিক এই কাজটি করেছিল। হ্যাঁ, ঠিক ধরেছেন। তারা ব্যঙ্গাত্মক ওয়েবসাইট দি অনিয়ন এর একটি জোকসকে আক্ষরিক অর্থে আন্তর্জাতিক সংবাদ হিসেবে প্রচার করে বসেছিল। আজকের এই গভীর আলোচনায় আমরা ঠিক এই বিভ্রান্তি জায়গাটিতে আলো ফেলব। আমাদের সামনে আজ ৩টি অত্যন্ত গুরুত্বপূর্ণ গবেষণাপত্র এবং আর্টিকেল রয়েছে। আর আমাদের আজকের মূল লক্ষ্য হল কিভাবে একটা সাধারণ ট্রোল পেজ বা মিম কালচার থেকে ফেক নিউজ বা ভুয়া খবরের জন্ম হয় সেটা বোঝা। ঠিক, এবং কিভাবে তা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে বিশাল প্রভাব ফেলে, আর রাজনৈতিক প্রপাগান্ডা কিভাবে এই পুরো প্রক্রিয়াটিকে নিজেদের স্বার্থে সুকৌশলে ব্যবহার করছে তা উন্মোচন করা। আচ্ছা, চলুন বিষয়টা একটু খুলে বলি। শুরু করা যাক। তবে হ্যাঁ, গভীরে যাওয়ার আগে একটা বিষয় পরিষ্কার করা দরকার। আমরা এখানে বিভিন্ন রাজনৈতিক উদাহরণ এবং ঘটনা বিশ্লেষণ করব ঠিকই, কিন্তু আমরা কোনো পক্ষেরই সমর্থন করছি না বা বিরোধিতা করছি না। আমাদের কাজ কেবল গবেষণাপত্রে উল্লেখিত তথ্য এবং মনস্তাত্ত্বিক মেকানিজমগুলোকে সম্পূর্ণ নিরপেক্ষভাবে তুলে ধরা। হ্যাঁ, এই সতর্কতাটা দেওয়া জরুরি, কারণ গবেষণাপত্রের মূল ফোকাসটা আসলে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা ব্যক্তির ওপর নয়। তাহলে কিসের ওপর? মূলত এই পুরো ডিজিটাল ইকোসিস্টেম বা ইন্টারনেটের কাঠামোটা কিভাবে কাজ করছে এবং মানুষের মনস্তত্ত্ব কিভাবে এই কাঠামোর ফাঁদে পড়ে একটা নিছক রসিকতাকে চরম সত্য হিসেবে গ্রহণ করছে, সেটাই এখানে সবচেয়ে বড় গবেষণার বিষয়। একটা ব্যাপার আমার মাথায় ঘুরছে। আমরা যখন কোনো মিম বা জোকস দেখি, সেটা তো শুরু হয় কাউকে হাসানোর উদ্দেশ্যে, তাই না? হ্যাঁ, সাধারণত তাই। তো একটা নিছক রসিকতা কিভাবে একদম নিখুঁত সংবাদের রূপ নেয়? মানুষ কি অনলাইনে কোনো কিছু পড়ার সময় নিজেদের সাধারণ বুদ্ধি বা বিচার বিশ্লেষণের ক্ষমতাটুকুও ব্যবহার করতে ভুলে যায়? বিষয়টা ঠিক মানুষের বুদ্ধির অভাব নয়, বরং এটি অনলাইন যোগাযোগের কাঠামোগত একটি ত্রুটি। গবেষণাপত্র থেকে ইউএস ক্যাপিটাল দাঙ্গার সময়ের একটি অদ্ভুত ঘটনার কথা উল্লেখ করা যায়। আচ্ছা, কি ঘটনা? দাঙ্গার ঠিক পরপরই টুইটারে একজন ইউজার, যার ইউজার নেম ছিল অত্যন্ত এলোমেলো, @GGODDOGG, একটি পোস্ট করে। সে লেখে যে একজন দাঙ্গাকারী নাকি ক্যাপিটাল ভবনের ভেতরে ভুলবশত নিজের অন্ডকোষে টেজার দিয়ে শক খেয়ে মারা গেছে। আরে, এটা তো পরিষ্কার একটা ট্রল মনে হচ্ছে। ঠিক, লেখাটার ধরন ছিল সম্পূর্ণ ডেডপ্যান হিউমর, কোনো রকম আবেগ বা হাসির ইঙ্গিত না দিয়ে একদম সিরিয়াস ভঙ্গিতে বলা একটা জোকস। কিন্তু ভয়ঙ্কর বিষয় হলো, মানুষ এটা বিশ্বাস করে বসেছিল। একদম তাই। এই ট্রলটা খুব দ্রুতই ফেক নিউজ হিসেবে ইন্টারনেটে ছড়িয়ে পড়ে, আর হাজার হাজার মানুষ, এমনকি কিছু মূলধারার মানুষও এটাকে সত্যি বলে ধরে নেয়। দাঁড়ান, এটা তো রীতিমতো চিন্তার বিষয়। একটা বেনামি অ্যাকাউন্টের এমন উদ্ভট একটা দাবি, যেখানে কোনো ছবি নেই, কোনো সোর্স নেই, সেটাকে মানুষ কোনো রকম যাচাই ছাড়াই বিশ্বাস করে বসল। এর পেছনে নিশ্চয়ই মনস্তাত্ত্বিক কোনো কারণ আছে। ঠিক এই জায়গাটিতেই পোয়ের সূত্র বা পোজ লর ধারণাটি চলে আসে। ইন্টারনেট কালচারে এই সূত্রটি অত্যন্ত জনপ্রিয়। পোয়ের সূত্র, এটা কি বলে? এই সূত্র অনুযায়ী ইন্টারনেটে স্পষ্ট কোনো সংকেত, যেমন হাসির ইমোজি, উইঙ্কিং স্মাইলি বা অন্তত হা হা লেখা না থাকলে কোনো চরমপন্থী মতাদর্শের প্যারোডি এবং আসল মতাদর্শের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। ও আচ্ছা, আমরা যখন সামনাসামনি কথা বলি, তখন আমাদের গলার স্বর, মুখের অভিব্যক্তি বা বডি ল্যাঙ্গুয়েজ অবচেতনভাবেই বুঝিয়ে দেয় যে আমরা মজা করছি। একদম, কিন্তু টেক্সট ভিত্তিক ডিজিটাল দুনিয়ায় সেই সংকেতগুলো তো পুরোপুরি অনুপস্থিত থাকে। আমি যদি লজিক্যালি চিন্তা করি, তার ইমোজি ছাড়া ডেডপ্যান জোকস করাটা ইন্টারনেটে আক্ষরিক অর্থেই একটা বিপজ্জনক খেলা। কারণ যে লিখছে সে হয়তো হাসতে হাসতে লিখছে, কিন্তু যে পড়ছে সে হয়তো নিজের চরম রাগের মুহূর্তে একটা সিরিয়াস মানসিকতা নিয়ে সেটা পড়ছে। ঠিক।
এখানে তো বিশাল একটা গ্যাপ তৈরি হচ্ছে। এখানে সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা হলো এই বিভ্রান্তিটা কিভাবে গাণিতিক হারে বেড়ে যায়। সমাজবিজ্ঞানীরা একে বলছেন কনটেক্সট কোল্যাপস বা প্রেক্ষাপটের পতন। প্রেক্ষাপটের পতন, বিষয়টা আর একটু সহজ করে বলা যায়? হ্যাঁ, নিশ্চয়ই। যখন একটা জোকস রেডিট বা 4chan মতো কোনো নির্দিষ্ট প্ল্যাটফর্মে তৈরি হয়, তখন সেখানকার ব্যবহারকারীদের মধ্যে একটা নির্দিষ্ট সাবকালচার থাকে। তারা জানে যে ওই নির্দিষ্ট ফোরামে সবাই একটু ব্যঙ্গাত্মক ভাষায় কথা বলে। হ্যাঁ, একটা বোঝাপড়া থাকে তাদের মধ্যে। কিন্তু সোশ্যাল মিডিয়ার শেয়ারিং অ্যালগোরিদম যখন সেই একই জোকস বা মিম সেখান থেকে তুলে আনে, ফেসবুক বা টুইটারের সাধারণ নিউজ ফিডে ফেলে দেয়, তখন এর পেছনে সেই রসিকতার মূল প্রেক্ষাপটটি সম্পূর্ণ হারিয়ে যায়। নতুন যারা খবরটা দেখছে তারা তো এর পেছনের ইতিহাস জানে না। ঠিক তাই। এটি অনেকটা আমাদের ছোটবেলার কানাকানি বা ব্রোকেন টেলিফোন খেলার মতো মনে হচ্ছে। প্রথম ব্যক্তি হয়তো খুব মজা করে বন্ধুর কানে একটা কথা বলেছিল। হ্যাঁ, আর সেটা শেয়ার হতে হতে দশম ব্যক্তির কাছে পৌঁছানোর পর সম্পূর্ণ অন্য রূপ ধারণ করল। ঠিক তাই। কিন্তু সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে পার্থক্যটা হলো এখানে দশম ব্যক্তি নয়, বরং লাখ লাখ মানুষের কাছে পৌঁছাতে সময় লাগে মাত্র কয়েক সেকেন্ড। আর অ্যালগোরিজম তো এখানে কোনো প্রেক্ষাপট বা কনটেক্সট বলে দিচ্ছে না, সেই শুধু কন্টেন্টটা দেখাচ্ছে। আর অ্যালগোরিদম কোনো বিচার বোধ ছাড়াই কন্টেন্ট ছড়ায়। ফলে একটা কমিউনিটির ভেতরে জোকস মুহূর্তের মধ্যে গ্লোবাল ব্রেকিং নিউজে পরিণত হওয়ার সুযোগ পায়। একটু ভাবলে দেখা যায়, যদি পোয়ের সূত্র আর কনটেক্সট কোলাপসের কারণে মানুষ ভুল করে একটা মিমকে সত্যি বলে ধরে নেয়, তবে যারা ইচ্ছাকৃতভাবে গুজব ছড়াতে চায় তারা তো এই দুর্বলতাটাকে দারুণ একটা অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে। একদম পারফেক্ট পয়েন্ট ধরেছেন। মানে ভুল বোঝাবুঝির পর্যায়ে পেরিয়ে এটা তো তাহলে রাজনৈতিক হাতিয়ারে পরিণত হওয়ার কথা। হ্যাঁ, এবং গবেষণাপত্রে এই রূপান্তরটাকে অত্যন্ত নিখুঁতভাবে বিশ্লেষণ করা হয়েছে। সেখানে ফেক নিউজ বা ভুয়া খবরকে দুটি ভিন্ন মাত্রা বা ডাইমেনশনে ভাগ করে দেখানো হয়েছে। মাত্রা দুটো কি কি? একটি হলো ফেক নিউজের ধরন বা জনরা, আর অপরটি হলো ফেক নিউজের ট্যাগ বা লেবেল। ডিজিটাল প্রোপাগান্ডার দুনিয়ায় এ দুটোর ব্যবহার সম্পূর্ণ আলাদা, কিন্তু উদ্দেশ্য একই, মানুষকে বিভ্রান্ত করা। এই দুটো শব্দের মানে তো কাছাকাছি মনে হচ্ছে। জনরা আর লেবেলের মধ্যে আসলে পার্থক্যটা কিভাবে কাজ করে? জনরা বলতে বোঝানো হচ্ছে সেই সব ভুয়া খবরকে যেগুলো দেখতে একেবারে প্রতিষ্ঠিত মূলধারার সংবাদ মাধ্যমের আসল খবরের মতো। এগুলোতে প্রফেশনাল খবরের মতো হেডলাইন থাকে। লেখকের নাম, ডেডলাইন এগুলোও থাকে। হ্যাঁ, একদম। লেখার স্টাইলও হয় একদম সাংবাদিকদের মতো। 2016 সালের নির্বাচনের সময়কার একটা উদাহরণ দেওয়া যায়, যেখানে দ্য ডেনভার গার্ডিয়ান নামের একটা ওয়েবসাইটের খবর মারাত্মক ভাইরাল হয়েছিল। নামটা শুনে তো মনে হচ্ছে বেশ পুরনো আর প্রতিষ্ঠিত কোনো পত্রিকা। ঠিক এই ধোঁকাটাই দেওয়া হয়েছিল। ওয়েবসাইটের নাম এবং ডিজাইন দেখলে মনে হবে এটা হয়তো ডেনভার শহরের খুব স্থানীয় পত্রিকা, কিন্তু আদতে ওই নামে কোনো পত্রিকার অস্তিত্বই ছিল না। বাপরে! অর্থাৎ জনরা হিসেবে ফেক নিউজের মূল শর্ত হল এতে সাংবাদিকতার ফরম্যাট পুরোপুরি নকল করা হয় এবং মানুষকে ধোঁকা দেওয়ার একটা পরিষ্কার ও ইচ্ছাকৃত উদ্দেশ্য থাকে। একটু দাঁড়ান, এই সংজ্ঞার ভিত্তিতে তো একটা বড় প্রশ্ন চলে আসে। একটু আগে আমরা দি অনিয়নের কথা বলছিলাম, তাদের ওয়েবসাইটও তো দেখতে একেবারে আসল নিউজ পোর্টালের মতোই। হ্যাঁ, তা তো বটেই। আপনি লেখার স্টাইলও প্রফেশনাল। তাহলে দি অনিয়ন বা এ জাতীয় স্যাটায়ার সাইটগুলো কি জনরের আন্ডারে ফেক নিউজ ছড়াচ্ছে? এটা খুবই যৌক্তিক একটা প্রশ্ন, এবং গবেষকরা এর একটা চমৎকার উত্তর দিয়েছেন। তারা বলছেন স্যাটায়ার বা প্যারোডি কখনোই ফেক নিউজ নয়। আচ্ছা, কিন্তু কেন নয়? কারণ এখানে লেখক এবং পাঠকের মধ্যে একটা অদৃশ্য চুক্তি থাকে। দি অনিয়নের লক্ষ্য দর্শককে ধোঁকা দেওয়া নয়, বরং সমাজের অসঙ্গতিগুলোকে ব্যঙ্গ করে মানুষকে আনন্দ দেওয়া। পাঠক অবচেতনভাবেই জানে যে তারা যা পড়ছে তা আক্ষরিক অর্থে সত্য নয়। বুঝতে পারছি। অর্থাৎ উদ্দেশ্যটাই এখানে আসল পার্থক্য গড়িচ্ছে। ফেক নিউজের মূল চালিকা শক্তিই হল প্রতারণা করা। একদম ঠিক। তাহলে লেবেল জিনিসটা ঠিক কিভাবে প্রপাগান্ডা ব্যবহার করা হয়? লেবেল হল ফেক নিউজ শব্দটাকে একটা রাজনৈতিক প্রপাগান্ডা বা অস্ত্র হিসেবে ব্যবহার করা। গবেষণাপত্রে দেখানো হয়েছে কিভাবে রাজনৈতিক নেতারা মূলধারার প্রতিষ্ঠিত মিডিয়ার খবর, যে খবরগুলোতে হয়তো তাদের কোনো সমালোচনা রয়েছে, সেগুলোকে স্রেফ ফেক নিউজ বলে ট্যাগ দিচ্ছেন। অর্থাৎ খবরটা হয়তো সম্পূর্ণ সত্য এবং তথ্যভিত্তিক, কিন্তু সেটা নিজের স্বার্থের পরিপন্থী হওয়ার কারণে সেটাকে ভুয়া বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ,
সারা বিশ্বই এখন রাজনীতিবিদরা নিজেদের জবাবদিহিতা এড়াতে এই ফেক নিউজ লেবেলটিকে একটি শক্তিশালী ঢাল হিসেবে ব্যবহার করছেন। তার মানে আমরা একটা অদ্ভুত এবং বিপজ্জনক গোলকধাঁধায় আটকে গেছি। একদিকে কিছু অসাধু চক্র ইচ্ছাকৃতভাবে ভুয়া খবর বানিয়ে সেটাকে আসল সাংবাদিকতা বলে চালিয়ে দিচ্ছে, যাকে আমরা বলছি জার্নালিজম। অন্যদিকে সত্যিকারের বস্তুনিষ্ঠ সাংবাদিকতাকে রাজনৈতিক নেতারা ভুয়া খবর বলে লেবেল দিয়ে বাতিল করে দিচ্ছেন। এই দুয়ের মাঝে পড়ে তো সাধারণ ডিজিটাল অডিয়েন্সের অবস্থা সবচেয়ে শোচনীয়। সেটাই তো আসল সংকট। যখন মূলধারার মিডিয়াকেই রাজনৈতিকভাবে ভুয়া প্রমাণ করার চেষ্টা চলে, তখন সাধারণ মানুষ কিভাবে সত্য মিথ্যা যাচাই করবে? এখানেই আসে সবচেয়ে ভয়ের বিষয়টি। মানুষ কি তাহলে তথ্যের চেয়ে নিজের ব্যক্তিগত বিশ্বাসকে বেশি প্রাধান্য দিতে শুরু করে? সমাজবিজ্ঞানীরা এই সময়টাকে বলছেন পোস্ট ট্রুথ বা সত্য পরবর্তী যুগ। এই যুগে ট্রুথিনেস নামের একটি ধারণা মারাত্মক আকার ধারণ করেছে। ট্রুথিনেস, এই শব্দটা তো মনে হয় আমেরিকান কমেডিয়ান স্টিভেন কোলবার্ট প্রথম ব্যবহার করেছিলেন, তাই না? হ্যাঁ, ঠিক ধরেছেন। কিন্তু বর্তমানে একাডেমিয়া এবং গবেষণায় এটি ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। ট্রুথিনেস মানে হল কোনো কিছুতে বাস্তব প্রমাণ বা তথ্যের চেয়ে সেটাকে সত্যি বলে মনে হওয়াটাই যখন বেশি গুরুত্ব পায়। অর্থাৎ একটা খবর লজিক্যালি বা বৈজ্ঞানিকভাবে সত্যি কিনা তার চেয়ে বড় কথা হলো খবরটা আমার মনের ভেতরের ক্ষোভ বা বিশ্বাসের সাথে কতটুকু মিলছে। এখানেই বিষয়টা সবচেয়ে কৌতূহলোদ্দীপক হয়ে ওঠে। তার মানে মানুষ যখন দেখে কোনো খবর তার নিজের আইডিওলজি বা মতাদর্শের সাথে খাপ খেয়ে যাচ্ছে, তখন সে আর ফ্যাক্ট চেক করার প্রয়োজনই বোধ করে না। আমরা যদি বিষয়টিকে একটু বড় পরিসরে দেখি, তাহলে মানুষের সাইকোলজির এক অদ্ভুত অন্ধকার দিক উন্মোচিত হয়। গবেষণাপত্রের উদাহরণগুলো বিশ্লেষণ করলে দেখা যায় রাজনৈতিক প্রপাগান্ডায় এই ট্রুথিনেস কিভাবে কাজ করে। একটা উদাহরণ দেওয়া যায়। ধরুন, সোশ্যাল মিডিয়ায় কোনো একজন রাজনৈতিক নেতা সম্পর্কে একটা মিম পেজে খবর বেরোলো। খবরটা হলো যে তিনি সাধারণ মানুষের করের টাকা চুরি করে নিজের পোষা কুকুরের জন্য সোনার বাথরুম বানিয়েছেন। হ্যাঁ, ছবিটা দেখলেই তো বোঝার কথা যে এটা ফটোশপে এডিট করা। একদম। যে ওয়েবসাইট থেকে খবরটা ছড়ানো হয়েছে সেটা যে একটা সস্তা সেটায়ার সাইট, সেটাও হয়তো সবার জানা। কিন্তু দেখা যায় ওই নেতার বিরোধী পক্ষের সমর্থকরা খবরটা প্রচুর শেয়ার করছে। ও আচ্ছা, তার মানে তারা জেনে বুঝেই শেয়ার করছে। হ্যাঁ, তারা হয়তো কমেন্টে লিখছে, আমি জানি খবরটা পুরোপুরি সত্য নয়, কিন্তু লোকটার যা চরিত্র সে সুযোগ পেলে ঠিক এমনটাই করত। বাপরে! অর্থাৎ তারা নিজেরাও জানে যে এটা একটা ট্রল বা ফেক নিউজ, কিন্তু শুধুমাত্র খবরটা তাদের অপছন্দের মানুষের বিরুদ্ধে যাচ্ছে বলে তারা এটাকে একটা অল্টারনেটিভ ট্রুথ বা বিকল্প সত্য হিসাবে জাস্টিফাই করার চেষ্টা করছে। ঠিক তাই। আমাদের মস্তিষ্কের কগনিটিভ ডিসোনেন্স বা মানসিক দ্বন্দ্ব এড়ানোর জন্যই কি এই প্রবণতা তৈরি হয়? একদম বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েছেন। মানুষ তার নিজের বিশ্বাসের বিরুদ্ধে যায় এমন কোনো তথ্য গ্রহণ করতে মানসিকভাবে প্রচণ্ড চাপ অনুভব করে। এই মানসিক অস্বস্তি এড়াতেই কনফার্মেশন বায়াস বা নিজের বিশ্বাসকে সত্য প্রমাণ করার প্রবণতা কাজ করে। বুঝতে পারছি। আর সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম এই বায়াসটাকে কাজে লাগিয়ে তৈরি করে একটি শক্তিশালী ইকো চেম্বার বা প্রতিধ্বনির কক্ষ। আমরা শুধু সেই খবরগুলোই দেখি যেগুলো আমাদের বিশ্বাসকে সমর্থন করে, কিন্তু এর চেয়েও বড় বিপদের জায়গা হল আস্থা বা ট্রাস্টের পরিবর্তন। আস্থার পরিবর্তন বলতে কি বোঝাচ্ছেন? আগে তো আমরা খবর বিশ্বাস করতাম সংবাদ মাধ্যমের সুনামের উপর ভিত্তি করে, যেমন অমুক পত্রিকা ছেপেছে তাই খবরটা সত্যি। এখন কি সেই সমীকরণটা বদলে গেছে? পুরোপুরি বদলে গেছে। ডিজিটাল দুনিয়ায় এখন মানুষ খবরের সোর্স বা উৎসের চেয়ে কে সেই খবরটা শেয়ার করছে তার ওপর বেশি ভরসা করে। মানে একটা সম্পূর্ণ ভুয়া খবরের লিঙ্ক যদি আমার কোনো খুব কাছের বন্ধু, আত্মীয় বা আমার মতাদর্শের কোনো সম্মানিত ব্যক্তি শেয়ার করেন, তখন আমি অবচেতনভাবেই ধরে নেব যে খবরটা সত্যি। ঠিক তাই। কারণ আপনি ওই সংবাদপত্রকে নয়, বরং ওই মানুষটিকে বিশ্বাস করেন। এই প্রক্রিয়ায় ফ্যাক্ট বা সত্য চলে যাচ্ছে একদম পেছনের সারিতে। আর ব্যক্তিগত সম্পর্ক এবং আইডিওলজিক্যাল ট্রাস্ট চলে আসছে সামনের সারিতে। কিন্তু আমি যদি এই পুরো পরিস্থিতিটাকে একসাথে মেলাই,
একদিকে সত্যটা সম্পূর্ণ ব্যক্তিগত বিশ্বাসের উপর নির্ভরশীল হয়ে যাচ্ছে, অন্যদিকে চারপাশের সবকিছুকেই মানুষের ট্রল বা প্রোপাগান্ডা বলে মনে হতে শুরু করেছে। তাহলে আমাদের সমাজের সামগ্রিক আস্থার জায়গাটিতে কি ধস নামছে? আমরা কি ধীরে ধীরে এমন একটা সমাজে পরিণত হচ্ছি যেখানে কেউই কাউকে বিশ্বাস করে না? এটি আধুনিক তথ্যপ্রযুক্তির যুগে গণতন্ত্রের জন্য একটা বিশাল সংকট। ফরাসি সমাজবিজ্ঞানী পিয়েরে বোর্দিওর একটি বিখ্যাত তত্ত্ব আছে, অ্যাস্থেটিক ডিসপোজিশন বা নান্দনিক প্রবণতা। এই তত্ত্বটা ঠিক কি বলছে? এই তত্ত্ব অনুযায়ী একজন শিল্প সমালোচক বা আর্ট ক্রিটিক যে কোনো সাধারণ জিনিসকে শিল্পের দৃষ্টিকোণ থেকে দেখতে পারেন। উদাহরণস্বরূপ মার্সেল ড্যাচ্যাম্পের সেই বিখ্যাত শিল্পকর্মের কথা ভাবুন, যেখানে একটি সাধারণ প্রস্রাবাগারকে শিল্প হিসাবে আর্ট গ্যালারিতে প্রদর্শন করা হয়েছিল। হ্যাঁ, শিল্প সমালোচকরা সেটাকেও একটা গভীর শিল্পের দৃষ্টিভঙ্গি থেকে বিচার করেছিলেন। ঠিক, এই গবেষণাপত্রের লেখক নিকোলাস হোম বোর্দিওর এই ধারণার ওপর ভিত্তি করে আধুনিক ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য নতুন একটি টার্ম বা শব্দ ব্যবহার করেছেন, কমিক ডিসপোজিশন বা সবকিছুকেই কৌতুক হিসাবে দেখার প্রবণতা। সবকিছুকে কৌতুক হিসেবে দেখার প্রবণতা, মানে একজন আর্ট ক্রিটিক যেমন সবকিছুতে শিল্প খোঁজেন, তেমনি আজকের ইন্টারনেট ইউজাররা কি সবকিছুর মধ্যে শুধু জোকস খোঁজেন? বিষয়টা অনেকটা সেরকমই। কিন্তু এর পেছনের কারণটা মূলত আত্মরক্ষামূলক। মানুষ যখন অনলাইনে প্রতিনিয়ত ট্রল, মিম, ডেডপ্যান হিউমার এবং ফেক নিউজের শিকার হয়, তখন তারা মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ে। হ্যাঁ, একটা বিরক্তি তো আসেই। তখন তারা একটা ডিফেন্স মেকানিজম বা প্রতিরক্ষামূলক ব্যবস্থা তৈরি করে নেয়। তারা নিজেদের বোকা হওয়া থেকে বাঁচাতে বা ইন্টারনেটের ভাষায় গালিবেল বা হাবাগোবা প্রমাণ না করার জন্য যে কোনো সিরিয়াস খবর বা ঘটনাকেও রসিকতা বা ট্রল হিসেবে ধরে নিতে শুরু করে। মানে তারা ভাবে সবকিছুর পেছনেই নিশ্চয়ই কোনো জোকস বা প্রোপাগান্ডা লুকিয়ে আছে, আমি কিছুতেই বিশ্বাস করে বোকা বনব না। একদম। তাহলে এর মানে কি দাঁড়াচ্ছে? এর মানে তো এই যে মানুষ প্রতিনিয়ত ডুম স্ক্রলিং করতে করতে এমন একটা মানসিক অবস্থায় পৌঁছায় যেখানে তার কাছে আর কোনো সিরিয়াস বা সৎ যোগাযোগের অস্তিত্বই থাকে না। সবকিছুই তার কাছে একটা বিশাল বড় প্রহসন বলে মনে হয়। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্নে জন্ম দেয়, কারণ এই কমিক ডিসপোজিশন বা চরম সিনিক মানসিকতার সুযোগটাই নিচ্ছেন কিছু কর্তৃত্ববাদী এবং অসাধু রাজনৈতিক নেতা। কিভাবে? সমাজ যখন সবকিছুকে জোকস ভাবতে শুরু করে, তখন কেউ আর কাউকে জবাবদিহির আওতায় আনতে চায় না। নেতারা একদিকে সোশ্যাল মিডিয়ায় নিজেদের প্রোপাগান্ডা ছড়ান ট্রল বা ফেক নিউজের মাধ্যমে, আর অন্যদিকে আসল এবং সৎ সংবাদ মাধ্যমগুলো যখন সেই প্রোপাগান্ডার পেছনের সত্যটা প্রমাণসহ তুলে ধরে, তখন নেতারা সেই আসল খবরগুলোকে ফেক নিউজ লেবেল দিয়ে বাতিল করে দেন। আর সাধারণ মানুষ যারা এমনিতেই সবকিছুকে জোকস বা ট্রল ভাবতে শুরু করেছে, তারা এই ডবল গেমের ফাঁদে পড়ে পুরোপুরি হাল ছেড়ে দেয়। তারা আর বুঝতে পারে না কোনটা সঠিক সাংবাদিকতা, কোনটা সাজানো প্রপাগান্ডা, আর কোনটা নিছক ট্রল। ফলাফল হিসেবে সমাজের সাধারণ মানুষ প্রতিষ্ঠিত সংবাদ মাধ্যম এবং সত্যনিষ্ঠ সাংবাদিকতার উপর থেকে পুরোপুরি আস্থা হারিয়ে ফেলে। এটা তো বিশাল বড় একটা সমস্যা। গণতন্ত্রের জন্য এর চেয়ে বড় অশনি সংকেত আর হতে পারে না, কারণ স্বাধীন, বস্তুনিষ্ঠ এবং বিশ্বাসযোগ্য গণমাধ্যম ছাড়া কোনো সমাজই কাজ করতে পারে না। যখন সব খবরকেই ট্রল বা প্রোপাগান্ডা বলে মনে হয়, তখন সত্য আর মিথ্যার মধ্যকার দেয়ালটা ধূলিসাৎ হয়ে যায়। মানুষ সত্য খোঁজার আগ্রহটাই হারিয়ে ফেলে। কি এক অদ্ভুত এবং জটিল গোলকধাঁধায় আমরা আটকে পড়েছি। আজকে আমরা দেখলাম কিভাবে এই ডিজিটাল ইকোসিস্টেমে একটা সাদামাটা মিম বা ট্রল পেজ থেকে শুরু হওয়া নিরীহ জোকস কনটেক্সট কোল্যাপসের মাধ্যমে তার রূপ পরিবর্তন করে। আর কিভাবে জেনার এবং লেবেলের মারপ্যাচে পড়ে সেটা রাজনৈতিক প্রোপাগান্ডায় পরিণত হয়। হ্যাঁ, আর ট্রুথিনেস কিভাবে আমাদের ফ্যাক্টের চেয়ে ফিলিং বা অনুভূতিকে বেশি গুরুত্ব দিতে শেখায়, এবং পরিশেষে কিভাবে কমিক ডিসপোজিশন আমাদের চারপাশের রাজনৈতিক বাস্তবতা আর সত্য মিথ্যার বোধকেই চিরতরে ভোঁতা করে দিচ্ছে। একদম সত্যি কথা। আমরা সবাই প্রতিদিন এই একই ডিজিটাল আয়নাঘরের মধ্যে দিয়ে স্ক্রল করে চলেছি। আজকের এই গভীর আলোচনা আমাদের শেখায় যে অনলাইনে কোনো কিছু শেয়ার করার আগে বা বিশ্বাস করার আগে আমাদের মস্তিষ্ককে আরও অনেক বেশি শানিত করতে হবে। জানতেই কোনো প্রোপাগান্ডার অংশ হয়ে যাচ্ছি। সত্য এবং মিথ্যার এই প্রতিনিয়ত লড়াইয়ে
আমাদের নিজস্ব ক্রিটিক্যাল থিংকিং বা সমালোচনামূলক চিন্তাশক্তির কোনো বিকল্প নেই। ঠিক বলেছেন, কারণ ট্রল এবং প্রপাগান্ডার চূড়ান্ত উদ্দেশ্যই হলো আমাদের সেই চিন্তাশক্তিকে নিষ্ক্রিয় করে দেওয়া। এই আলোচনার শেষ পর্যায়ে এসে আমাদের সবার একটু থমকে দাঁড়ানো দরকার। হুম। আমাদের মস্তিষ্ক এখন এমনভাবে তৈরি হয়ে গেছে যে আমরা প্রতিটি ব্রেকিং নিউজের পেছনেই কোনো না কোনো ট্রল, প্রপাগান্ডা বা প্রতারণা খুঁজি। নিজেকে বোকা প্রমাণ না করার জন্য আমরা সবকিছুকেই অবিশ্বাস করতে শিখে গেছি। হ্যাঁ, এটা একটা বড় সংকট। কিন্তু ভেবে দেখা দরকার, এমন কি কোনো দিন আসবে যেদিন মানবজাতির ইতিহাসে সত্যিই যুগান্তকারী এবং পৃথিবী বদলে দেওয়ার মতো কোনো সত্য ঘটনা ঘটবে? হয়তো আকাশ থেকে সত্যিই কোনো বড় বিপদ নেমে আসবে, কিন্তু ইন্টারনেট দুনিয়া সেটাকে স্রেফ আরেকটা নিখুঁতভাবে বানানো ট্রল বা মিম ভেবে সম্পূর্ণ গ্রাহ্য করবে। বাপরে, ভাবলেই ভয় হয়। সত্য কি একদিন এই ট্রল আর প্রপাগ্যান্ডার ভিড়ে আমাদের চোখের সামনেই চিরতরে হারিয়ে যাবে? এই প্রশ্নটি ভাবনার জন্য রেখে গেলাম।